নির্বাচনের কথা বলেছিল, দল করতাম তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মিলন গ্রুপ। আমরা কিন্তু এই নির্বাচনের পক্ষে ছিলাম না। আমরা স্লোগান দিয়েছিলাম ভোটের আগে ভাত চাই, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা এই স্লোগান দিয়েছিলাম, কিন্তু তখন দেশের ওনারা ছিল আমাদের নেতা। মোল্লা ভাসানী কোনো মতেই ভোটে যেতে রাজি ছিলেন না, এমনকি গোল টেবিলেও যেতে রাজি ছিলেন না। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব গিয়েছিলেন, ঘুরে এসেছিলেন এবং ইয়া খানের লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারেই নির্বাচন করেছিলেন। তারপরে বাকি ইতিহাস তো সবাই জানে। জাতি চলে গেছিল স্বাধীনতার জন্য, কিন্তু তখনকার নেতৃত্ব চেয়েছিল আপোষ করতে। কিন্তু 25শে মার্চের রাত্রে যখন পাকিস্তান সেনাবাহিনী অতর্কিত বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল, সেই 25শে মার্চের রাত্রে কিন্তু পাকিস্তানের কবর হয়ে গেছিল। জন্ম হয়েছিল একটা দেশ, সেই দেশের নাম হয়েছিল বাংলাদেশ। এরপরেও আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদ চলে যাওয়ার পরে, শাহাবুদ্দিন সাহেব আসার পরে, ক্যাটটেক গভর্নমেন্টের চিফ হওয়ার পরে একটা নির্বাচনের ব্যবস্থা হয়েছিল। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে এই যে পতনের পরে যে একটা ইন্টারিম টাইম আসে, মধ্যবর্তী যে সময়টা আসে, সেই সময়টায় যদি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে দেশে শান্তি বিরাজ করে। এবং 90-এর পরেও কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে নির্বাচন দিয়েছিল, নির্বাচন হয়েছিল এবং আমার এই নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করেছিল, সরকার গঠন করেছিল। তারপরে এই যে 11 হয়েছিল, তারপর একটা নির্বাচন হয়েছিল, যদিও এই নির্বাচনে আমাদের প্রশ্ন আছে। তারপরে নির্বাচন একটা হয়তো গণতন্ত্রের ধারায় চলছিল এবং এই 91-এর পর থেকে এই দেশে কিন্তু বাই পার্টি রুল এস্টাবলিশড হয়ে গেছিল। জনগণের কাছে যেতে হয়তো 5 বছর পরে জনগণ ডিসাইড করতো কে থাকবে, এবং জনগণ ডিসিশন দিয়েছে, একবার তুমি আর একবার অন্য দল, যাকে অপোজিশন তাকে আবার নিয়ে আসতো। পিপল কিন্তু তাদের ডিসিশন তারা ঠিক মতোই দিয়েছে সবসময়। এইবার যে গণ অভ্যুত্থান, অনেক আন্দোলন, সংগ্রাম, মৃত্যু, আমাদের তো হাজার হাজার লোক মারা গেছে, আমাদের তো হাজার হাজার লোক জেলে পৌঁছেছে। আমরা সবাই এখানে যে সালাউদ্দিন হারিয়ে গেছিল, আমাদেরকে জেলে পড়া হয়েছে। তারপরে আমরা এই 24 সালের 5ই আগস্টে আমরা আলো দেখতে পেয়েছি। আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্ররা বৈষম্য আন্দোলন শুরু করার পর থেকে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, একটা ঐক্য হয়েছিল। যেমন ঐক্য হয়েছিল 71-এ, একটা ঐক্য হয়েছিল এবং সেই ঐক্যের বিনিময়ে কিন্তু আজকে আমাদের হাসিনাকে আমরা পতন করতে পেরেছি। এখন প্রশ্ন হলো যে আজকে 6 মাস পার হয়ে গেছে, আজকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা কিন্তু কোনো গণ উদ্বোধনের পরে কিন্তু আমরা দেখি নাই। তার মূল কারণটা ছিল তার সামনে একটা, মানুষের সামনে একটা গোল ছিল যে একটা নির্বাচন আসবে, সেখানে আমাদের মনোভূত সরকার গঠন করব। সেটা কিন্তু হাওয়া, সেটা নেই বলেই কিন্তু আজকে আমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন। আমার উনি বলে গেলেন, ভিসি সাহেব বলে গেলেন যে আমাদের ফোকাসটা মনে আমরা খুব বেশি করে ফেলছি। ইউনূস সাহেব কিন্তু আমাদের একটা অ্যাসেট, আমাদের জাতির জন্য একটা অ্যাসেট। তাকে কিন্তু পচিয়ে দেওয়াটা উচিত হবে না, খুব অন্যায় করা হবে ওই ব্যক্তিটির উপরে, যার একটা আন্তর্জাতিক ইমেজ আছে। এবং আমরা যে এই সংকটের পরে ডক্টর ইউনূসের মতো মানুষকে আমাদের চিফ অ্যাডভাইজার পেয়েছি, এটা বলবো আমাদের জাতির জন্য একটা আশীর্বাদ। কিন্তু এখন যেভাবে হাঁটা হচ্ছে,
সেই পথটা কিন্তু উনি যে আমাদের আশীর্বাদ সেটা দিয়ে কিন্তু আমরা খাচ্ছি না। প্রথমেই যেটা হয়েছে আপনার সিস্টেম, গো টু দ্য পিপুল, সমস্যা হলে জনগণের কাছে যাও। এটাই যদি হয়ে থাকে, যদি ইলেকশন সহ আমাদের যে বার্নিং সমস্যাগুলো আছে, বাজার দর এবং আইন শৃঙ্খলা, শেখ হাসিনা তো কিছু রেখে যায়নি। সেই অবস্থাতে উত্তরণ করার জন্য সবচেয়ে যেটা করা উচিত ছিল না, ইলেকশন, বাজার দর এবং আপনার আইন শৃঙ্খলা, এই তিনটার উপরে মনোনিবেশটা বেশি করলে আমার মনে হয় ভালো হতো। আর একটা হচ্ছিল যে আমাদের পররাষ্ট্রনীতি, এই যে পার্শ্ববর্তী দেশ থেকে দিনের পর দিন আমাদের বিরুদ্ধে প্রচারণা করা হচ্ছে, যেটা একবারই সত্য না। দাদা আমার এখানে বসে আছে, বাংলাদেশ একটা দেশ। আপনি বললেন যে নির্বাচন ডিসেম্বর কেন, যদি ইলেকশন কমিশন রেডি থাকে তাহলে আরো আগে করা যায়। অনেকে প্রশ্ন করতে পারেন যে নির্বাচন হলে কি সমস্যার সমাধান? নির্বাচন হলে অবশ্যই সমস্যার সমাধান হয়, কারণ একটা পিপুলস ম্যান্ডেট থাকে, জনগণের একটা রায় থাকে, এবং জনগণ যখন একটা রায় দেয়, সে রায়ের যখন একটা সরকার আসে, সে সরকারকে জনগণকে জবাবদিহিতা করতে হয়। এখন কিন্তু জনগণ জানে না কার কাছে জবাব চাইবে। তখন তো তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে ধরতে পারে, ধরেও তারা। সুতরাং আমি মনে করি ইলেকশন দিতে হবে, ইলেকশনের বিকল্প নাই। যে অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়ে গেছিল জনগণের কাছ থেকে, পরপর 4টা নির্বাচন জনগণ পার্টিসিপেট করতে পারে নাই। এই যে জনগণ যে বেরিয়ে পড়েছিল, তার যে জন্মগত অধিকার ভোট, সেটাই দিতে পারে নাই সে। এবং 16 বছর কিন্তু 1.5 যুগেরও বেশি। যে ছেলেটার বয়স 5 বছর ছিল হাসিনা যখন ক্ষমতা এসেছিল, সে ছেলেটার বয়স কিন্তু 21 বছর হয়ে গেছিল, সে ভোট দিতে পারেনি। তো এই ভোটের এই প্র্যাকটিসটা যদি আমরা শুরু করতে পারি, এবং জনগণ যদি জনগণের মনোনীত সরকার গঠন করতে পারে, জনগণ তাদের অধিকার তারা আদায় করে নিতে চায়। বাঙালি জনগণ আগেও প্রমাণ করেছে, এখনো প্রমাণ করেছে। আমি যেটা বললাম যে আমাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু আমরা যারা দেখেছি, দেখে এটাই শিখেছি যে আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার চরিত্র কিন্তু আজকে নতুন না। 71-এ যখন পাকিস্তানিরা যখন আমাদেরকে আক্রমণ করলো, তখন কিন্তু বাংলাদেশের জনগণ কোনো এমপিকে খুঁজে পায় নাই। হতাশা ছিল, কোথায় যাব আমরা, কার কাছে যাব আমরা। সেই সময় ওই যে জিয়াউর রহমানের একটা ঘোষণা মানুষের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করেছিল যে আমাদের বাঙালি সৈন্যরা যুদ্ধে নেমে গেছে। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, ওই আক্রমণের পর আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা কিভাবে লড়াই করবো এদের সাথে, এরকম ট্রেন সশস্ত্র বাহিনীর সাথে আমরা কিভাবে লড়াই করবো। যখন শুনেছে যে বাঙালি সৈন্যরা নেমে গেছে, তখন কিন্তু বাঙালি অপেক্ষা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে নেমে গেছে রাস্তাতে, যুদ্ধের জন্য চলে গেছে। তো আমরা 75-এও দেখেছি, 75-এর 15ই আগস্টের আগের রাত পর্যন্ত গাছের পাতা পর্যন্ত বাকশাল ছিল। 15ই আগস্টের পরে আওয়ামী লীগ নেই হাওয়া। রক্ষী বাহিনী বানিয়েছিল, রক্ষী বাহিনী আমি নিজের চোখে দেখেছি ড্রেস খুলে ড্রেনের মধ্যে ফেলে লুঙ্গিপুরে পালাচ্ছে। তখন তাদের কাছে কিছুই ছিল না, যারা মার মেরেছিল তাদের কাছে কিছুই ছিল না। এবারও তাই হয়েছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, এখন এদিক ওদিকে লুকিয়ে আছে। ওই গাজীপুরে অঘটন ঘটিয়েছে, আমাদের একজনকে নিহত করেছে, শহীদ করেছে, আছে। তো আওয়ামী লীগের চরিত্র এইটা। এগুলোকে যদি আপনাকে বন্ধ করতে হয়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে যেতে হবে।
কথা শোনেন, আপনারা সংস্কার করতেছেন, সংস্কার করতে যদি 5 বছর লাগে তাহলে কি দেশ 5 বছর এই অরাজকতা চলবে? সংস্কার হবে। সংস্কার তো আমরা 31 দফা দিয়েছি। আমরা যে যুগপৎ আন্দোলনে যারা আছে তাদেরকে সাথে নিয়ে একসাথে বসে আমাদের নিজেদের মধ্যে কনসাসনেস তৈরি করে ওই যাকে জুনায়েদ সাকিব বলে গেল যে আমরা 31 দফা দিয়েছি, আমরা একজন মঞ্চ দিয়েছি, সেটা সামনে আছে। আর ওনারা যে কমিটি করেছেন সেই কমিটির রিপোর্টকে আমরা বলছি যে ফেলে দেবো। আমরা বলি সংস্কার করলেও তো আপনাকে পার্লামেন্টে রেটিফাই করতে হবে। সো আপনাদের রিপোর্টগুলো থাকবে। আমরা যারা ইলেকশন করবো, ইলেকশনে যারা পার্লামেন্টে যাব, এই রিপোর্টগুলো আমরা আলোচনা করব। এখানে পিসমিল করে ডেকে নিয়ে আলোচনা করে করতে লাভ হবে না। ইউনিট পিপুলস ম্যান্ডেট, সেখানে বসে আমরা কাজ করছি না যে আপনার রিফর্মগুলো করার জন্য যে রিপোর্টগুলো দিয়েছে আমাদের সালাউদ্দিন সাহেব, উনি আহ্বায়ক, উনি আলোচনা করছেন, বিশ্লেষণ করছেন, বসছেন তাদের সাথে। কেন? বিকজ উই আর সিরিয়াস, দ্যাটস ওয়াই সালাউদ্দিন ইজ হিয়ার, হি ইজ আহ্বায়ক অফ দ্যাট কমিটি। অবশ্যই করতে হবে। শোনেন, একটা জিনিস আপনাকে বলি, হাসিনার 16 বছরের শাসনের পরে যদি কোনো দলই মনে করে যে ইলেকশন করে জিতে it will be business as usual, then they are living in fool's paradise. সেই জন্যই আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার করে আমরা দেশ চালাতে চেয়েছি, এবং এটা আমাদের যুগপৎ আন্দোলনের সবার সাথে আলোচনা করি আমরা এটা করেছি। সুতরাং আপনাদের যেটা অতীতে হয় না এটা তো হবে না তার তো কথা নেই। অতীতের পরিস্থিতি, এখনকার পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকে এখন আমাদের এই যে নাগরিক কমিটি, আমাদের যুবক ভাইরা, আমি আন্দোলনে 25 তারিখে আমার ফ্যামিলি তখন ব্যাংককে ছিল, আমি ব্যাংককে ছিলাম, আমি বলেছিলাম এবার জিতবে। আমার ছেলে বলে, কেন আব্বু তুমি এটা বলতেছো? আমি বলছিলাম যে আমি আমার চেহারা দেখতে পাচ্ছি এইসব ছেলেদের মধ্যে। 69-এ যে আমার যে চেহারাটা ছিল, আমি এই ছেলেদের মধ্যে সেই চেহারা দেখতে পাচ্ছি। মৃত্যুকে ভয় করতাম না। সামনে আসাদ ভাই মরে গেছে, আমরা তোয়াক্কা করি নেই, আগে গেছি মিছিলে। সুতরাং জয়লাভ করবে। ছাত্ররাই তো ওই যে কবিতা আছে, যুদ্ধ যাওয়ার সময় যৌবন যার, যুদ্ধ যাওয়ার সময় তার, তো ওদের যে যুদ্ধ যাওয়ার সময় ছিল। তা আমার কথা হলো যে এই জিনিসগুলোকে পার্লামেন্টে আলোচনা করতে হবে, এবং আমরা এটার উপরে কাজও করছি। আমার মনে হয় সব পলিটিক্যাল পার্টি এটার ব্যাপারে কাজ করছে, যে সব আসছে, রিফর্মের প্রোগ্রাম আসছে। আপনাদের মধ্যে এই একটা কি ধারণা আমি বুঝি না, পার্লামেন্টে গেলে আলোচনা হয়। এবার আলোচনা করতে হবে, দেখি ওই সিচুয়েশন এই দেশে আছে এখন। তো সুতরাং এবার তো এটা হবে না। 90 সালে বেগম জিয়া শপথ নেওয়ার পরের দিনই শেখ হাসিনা বলল, ধাক্কাবো, ঠেলবো, পড়বো, একদিনও শান্তি মতো সরকার চালাতে দেবো না। এরকম বলার লোক তো সাইকি তো নাই, অনেক সময় পার হয়ে গেছে। শুনতে হলে আলোচনা হবে, সাথে সাথে আমাদের 31 দফাও আছে, সেটাও আলোচনা হবে পার্লামেন্টে হয়ে, যেটা ভালো হবে সেটা। আমরাই তো বলেছি যে আপার হাউস করবো আমরা। সুতরাং এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি মনে করি যে আজকে যে উত্তাপটা আছে মাঠে, এই উত্তাপ থেকে উত্তরণ করতে হলে মানুষকে দৃষ্টিটা নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে, এবং যার যার প্রোগ্রাম আছে, সরকারের যা প্রোগ্রাম, দলগুলো প্রোগ্রাম তারা দেবে, দিয়ে করবে। আমি মনে করি যে আপনার এই নির্বাচন কেন্দ্রিক জাতীয় ঐক্য করে আমাদের আগানো উচিত। এই আমরা সংস্কার করবো বলে ইউ ক্যানট ওয়েট ফর ইনডিফিনিট পিরিয়ড। সেটা কি টার্গেট দেওয়া হয়েছে 4 দিনের মধ্যে আমরা শেষ করে দেবো? হয় নাই, হবেও না। সংস্কার ইজ নট এ, মানে আমার কি বলবো, যে 2 দিনের এটা সংস্কারটা চলমান, পরিস্থিতির সাথে সাথে সংস্কার তৈরি করতে হয় আর কি। এখন যেগুলো সংস্কারের রিপোর্টে এসছে সেটা হবে, কিন্তু আমি মনে করি যে সরকারের উচিত এখন তার ক্যানভাসটাকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা, বাজার দর এবং নির্বাচনের দিকে ধাবিত হওয়া। এটা আমি মনে করি। আমার ধারণা যে অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি আছে তারাও মনে করে যে এই দিকে ফোকাসটা করলে আমার মনে হয় বেশি
ভালো হবে। না হলে আমার এটা চলতে থাকবে এবং পরে যে কি যে ওই বিহার বিপ্লব বলে একটা আমাদের লেগেছিল না, তো বিহার বিপ্লব না হয়ে যায়, কারণ রেভলিউশনের পরে কাউন্টার রেভলিউশন হয়, এই গণ উদ্বোধনের পরে কাউন্টার গণ উদ্বোধন হতে পারে। সেই জন্য আমি মনে করি যে নির্বাচন হলো একমাত্র সমাধান। সেই সমাধানের দিকে আগানো উচিত। সরকারের ক্যানভাসটাকে ছোট করে নিয়ে আসা উচিত। যত ছোট করে নিয়ে আসবে তত সরকার ভালো পারফর্ম করতে পারবে এবং ডক্টর ইউনূসের মতো একজন সুনামধন্য মানুষেরও সুনাম রক্ষা করতে পারবে। আমি আমার বক্তব্য বলে এখানে শেষ করছি। আর আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, আর দলের পক্ষ থেকে যা যা বলার উনি বলবেন। ধন্যবাদ সবাইকে।